বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের সুবিধার্থে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থা থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ক্লাসের শুরুতেই ধন্যবাদ জানাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সবাইকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে, যার দিক নির্দেশনায় আজ এই অনলাইন ক্লাসে আমি সংযুক্ত হতে পেরেছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, বিষয় অর্থনীতি, ফোর্থ ইয়ার, বিষয় কোড 24-22-17, কোর্সের নাম ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন, লেকচার নম্বর 2। লেকচারের শিরোনাম প্রাইমেটিভ কমিউনাল ইকোনমি। আমরা এই লেকচারে আদিম সাম্যবাদী সমাজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই লেকচার থেকে অনেক উপকৃত হবে। প্রথমে আমরা প্রশ্নটা দেখতে চাই, খাদ্য নির্ভর অর্থনীতি কি, উন্নয়নের দ্বৈততা কি, আদিম সাম্যবাদী সমাজ কি, আদিম সাম্যবাদী অর্থনীতি অসঙ্গতি এবং এর বিভেদ ও সমাপ্তি। আমরা যদি প্রথমেই চিন্তা করি, মানুষ সৃষ্টির পরে প্রথমেই দরকার ছিল খাদ্য। তোমরা অনেকেই সেই ইতিহাস জানো, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এই ইতিহাসের কথা উল্লেখ আছে। মানুষ যখন পৃথিবীতে আসলো তখন তার প্রথম প্রয়োজন ছিল খাদ্য। মানুষ যখন গুহায় বসবাস করত তখনও খাদ্য ছিল, মানুষ যখন গোত্রে বসবাস করত তখনও খাদ্য দরকার ছিল। এখন সমাজ, এখনো সবাই খাদ্যের দরকার। আসলে পৃথিবীর কোনো কিছুই খাদ্য ছাড়া বাঁচতে পারে না। তাই আদিম সাম্যবাদী সমাজের প্রথমেই যে জিনিসটা দরকার ছিল সেটা ছিল খাদ্য। আমরা প্রথমে আলোচনা করব খাদ্য নির্ভর অর্থনীতি। আদিম সাম্যবাদী সমাজে অর্থনীতি ছিল খাদ্য নির্ভর। তখন মানুষ দলবদ্ধভাবে এক স্থানে কিছুদিন বসবাস করার পর খাদ্য সংকট দেখা দিলে অন্য স্থানে চলে যেত। এ সময় মানুষের প্রধান খাদ্য ছিল মাছ ও মাংস, মাছ ধরার বড়শি, জাল, ফাঁদ, উড়ন্ত পাখি মারার পালক। বিশিষ্ট তীর আবিষ্কারের ফলে পূর্বের চেয়ে শিকার অনেক সহজ হয়। খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পায়। ছোট ছোট প্রাণী যেমন পাখি, খরগোশ শিকারের সময় বেড়ে যায়। যখন এসব শিকার না পাওয়া যেত তখন সমুদ্র উপকূল, নদীর মোহনা, হ্রদ বা জলাশয়ের মাছ শিকার করে খেত। এক্ষেত্রে বেত, বাঁশ প্রভৃতি দ্বারা নির্মিত গোলাকার ভেলা ব্যবহার করত। এছাড়া বন জঙ্গল থেকে ফল সবজি সংগ্রহ করে তাদের খাদ্যের অভাব মেটাত। কৃষিকাজ আরম্ভ হওয়ার সময়ই পশুপালন শুরু হয়। আমরা যদি খাদ্যের কথা চিন্তা করি, আদিম মানুষের খাদ্য কিরকম ছিল, কেন মানুষ খাদ্য নির্ভর ছিল? কারণ ওই সময় সমাজ ছিল না, রাষ্ট্র ছিল না। এই কারণে মানুষ শুধু নিজেদের খাদ্য জোগাড় করার জন্যই ব্যস্ত ছিল। এবং মানুষ সবাই দলবদ্ধ হয়ে বসবাস করত বনে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়। যেহেতু সমাজ ছিল না, রাষ্ট্র ছিল না। কেন দলবদ্ধ হয়ে বসবাস করত? বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলার জন্য। মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করত, যাযাবরের মতো। আবার খাদ্য সংকট দেখা দিলে সেখান থেকে অন্য জায়গায় চলে যেত। প্রথমে মানুষের প্রধান খাদ্য ছিল মাছ ও মাংস, যেহেতু সে সময় কৃষিকাজ শুরু হয়নি। এবং বিভিন্নভাবে পশু শিকার করে, মাছ শিকার করে তারা খেত। মাছ ধরার জন্য বড়শি, জাল, ফাঁদ ইত্যাদি ব্যবহার করত। আবার পশু শিকারের জন্য বিভিন্ন ফাঁদ ব্যবহার করত। এবং বিশেষ কিছু কিছু তীর, যেগুলো তোমরা বিভিন্ন সময় দেখে থাকবে, বিভিন্ন চ্যানেলে দেখায় যে কিভাবে তারা শিকার করত। এখন খাদ্য নিরাপত্তা যখন বেড়ে যায় এবং পাখি, খরগোশ শিকারের সময়
দেখা যাচ্ছে যে এক জায়গায় কিছুদিন থাকার পরে সেই এলাকায় খাদ্যের সংকট দেখা যেত, তখন খাদ্য পাওয়ার জন্য তারা অনেক সময় ব্যয় করত। যখন এসব শিকারও না, মাছ মাংস পাখি খরগোশ না পাওয়া যেত, তখন তারা কোথায় যেত? সমুদ্র উপকূল, নদীর মোহনা, জলাশয়ের মাছ। কারণ সমুদ্রে ওই সময় প্রচুর পরিমাণে মাছ ছিল, নদীর মোহনায় মাছ ছিল, বিভিন্ন জলাশয় সেখানে মাছ ছিল। এবং তারা বিভিন্ন জিনিস দিয়ে ভেলা তৈরি করতো, বেত ও বাঁশ দিয়ে তারা ভেলা তৈরি করতো। সেই ভেলায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এবং শিকার করত। এবং বন জঙ্গল থেকে ফল সবজি সংগ্রহ করে সেগুলো তারা খেত। আসলে খাদ্যের জন্য যা দরকার ছিল সবই তারা জোগাড় করার চেষ্টা করত। যখন জোগাড় করতে পারতো না, তখন তারা অন্য কোথাও চলে যেত, আবার সেখানে গিয়ে আবার নতুন করে বসবাস শুরু করত। দ্বিতীয়ত, পশুপালন। মধ্যপ্রাচ্য যুগের কোনো এক সময় মানুষ পশুপালন শুরু করে। যতদূর আমরা জানতে পারি, মানুষ খাদ্যের অভাব পূরণের জন্যই পশুপালন শুরু করে। এই খাদ্য নির্ভর অর্থনীতির জন্যই কিন্তু পশু, যখন বনে জঙ্গলে পশু চাহিদা ঘাটতি দেখা দিল, তখন তারা পশুপালন শুরু করলো। যেমন গরু, মহিষ, মেষ, শূকর প্রভৃতি প্রাণী শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণের জন্যই শিকার করা হয়। এগুলো এনে বাড়িতে লালন পালন করার পরে দেখা গেল যে তাদের বাড়িতে পশু বাড়তে লাগলো, এবং তারা যখন বন জঙ্গলে পশুর ঘাটতি দেখা দিল, তখন তারা পশুপালন শুরু করলো, যাতে নিজের পালন করা পশুই তারা খেতে পারে। যেমন গরু, মহিষ, মেষ, শূকর, এইসব পশু তখন থেকেই পোষ মানানো শুরু করলো। কারণ কি? যেহেতু বিভিন্ন জায়গায় খাদ্যের অভাব দেখা দিচ্ছে, তাই। তারপর আসি খাদ্য নির্ভর অর্থনীতির জন্য মানুষ কৃষিকাজ শুরু করলো। খাদ্য নিরাপত্তার জন্য আদিম সাম্যবাদী যুগে সর্বশেষ কার্যক্রম হচ্ছে কৃষি। কারণ যখন তারা দেখলো বন জঙ্গলে পশু পাখি পাওয়া যাচ্ছে না, ফলমূল সংগ্রহ করা যাচ্ছে না, নদী থেকে সমুদ্র থেকে মাছ ধরা কষ্টকর, তখন তারা কৃষির দিকে ঝুঁকলো। নবপলীয় যুগে খাদ্য সংগ্রহকারী মানুষ পরিণত হয়েছিল খাদ্য উৎপাদনকারী সমাজে। খাদ্য যারা সংগ্রহ করতো তারাই আবার খাদ্য উৎপাদন করে সমাজে। কবে, কোথায়, কিভাবে কৃষিকাজের সূচনা হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হয় সর্বপ্রথম নারীদের দ্বারাই কৃষিকাজের সূত্রপাত হয়। ধারণা করা হয় সর্বপ্রথম মেয়েদের দ্বারাই আসলে কৃষিকাজের সূচনা অথবা সূত্রপাত হয়। পুরুষরা শিকার ও ফলমূল সংগ্রহে ব্যস্ত থাকতো, ফলে ফসল উৎপাদনের প্রতি তাদের ঝোঁক বা ইচ্ছা ছিল না। কারণ পুরুষরা সবসময় কোথায় কাজ করতো? বাইরে বিভিন্ন পশু শিকার করা, ফলমূল সংগ্রহ করা, খাদ্যের যোগান দেওয়ার দায়িত্ব ছিল তাদের। ফলে ফসল উৎপাদনের মধ্যে তাদের ঝোঁক বা ইচ্ছা ছিল না। পক্ষান্তরে মহিলারা খাবারের উচ্ছিষ্ট ও বীজ ফেলে দিতেন। পুরুষরা যেসব খাবার বন জঙ্গল থেকে নিয়ে আসতেন, মহিলারা সেগুলো খাওয়ার পর উচ্ছিষ্ট অথবা সেই ফলের বীজ ফেলে দিতেন। ওই বীজ থেকে চারা গজানো বিষয়টি দেখে বীজ বপনের উপর জোর দেওয়া হয়। যখন দেখলো যে ওই বীজ থেকেই চারা গজিয়েছে, গাছ হয়েছে, তখন চিন্তা করলে আসলে আমরা তো এই গাছপালা রোপণ করার মাধ্যমে আমাদের খাদ্যের যোগান দিতে পারি। বসতবাড়ির আশেপাশে বৃক্ষ থেকে পুরুষরাও নারীদের সহযোগী হয়ে ওঠে। যখন দেখলো বিভিন্ন জায়গায় বীজ থেকে ফসল গাছ হচ্ছে, সেই গাছ থেকে আবার ফল হচ্ছে, তখন পুরুষরাও কি করলো? নারীদের সহযোগী, মানে তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বীজ বাড়ির আশেপাশে বপন করা শুরু করলো। এভাবেই কৃষির সূচনা হয়। কৃষির মধ্যে যে সবচেয়ে প্রাচীন হচ্ছে গম ও বার্লির চাষ। এভাবে খাদ্য নির্ভর অর্থনীতির মাধ্যমে সাম্যবাদী যুগ প্রতিষ্ঠিত হয়। আমরা তাহলে দেখলাম যে খাদ্য নির্ভর অর্থনীতির মূল কাজই হচ্ছে পশুপালন আর কৃষি। যেহেতু তাদের সমাজ ছিল না, সংসার ছিল ওই রকমের ছিল না, রাষ্ট্র ছিল না, তাই তারা একতাবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করত শুধু খাদ্যের যোগান দেওয়ার জন্য। সেক্ষেত্রে পুরুষরাও কাজ করত, তাদের দেখা দেখি মহিলারাও কাজ করত, এবং তারা উভয়ে মিলেই শুধু খাদ্যের জন্যই বিভিন্ন সংগ্রাম করত। এভাবেই আসলে খাদ্য নির্ভর অর্থনীতির মধ্যে সাম্যবাদী যুগ প্রতিষ্ঠিত। তারা সাম্যবাদী কেন বলা হচ্ছে? এখানে পরস্পরের সহযোগী, কেউ কারো শত্রু বা বিরোধী ছিল না। কারণ তাদের মূল ইচ্ছাই ছিল খাদ্য জোগাড় করা। এবার আমরা আসি উন্নয়নের দ্বৈততা।
একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার মান বৃদ্ধির ধারাকে উন্নয়ন বলে। জাতীয় আয় বৃদ্ধি পাবে, তার সাথে সাথে আরও অনেক উপাদান আছে। সাধারণত একটা উপাদান কি এখানে ধরা হয়েছে যে জীবনযাত্রার মান বৃদ্ধি। জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হলে আয় বাড়তে হবে, আয় বাড়তে হলে সঞ্চয় বাড়তে হবে, সঞ্চয় বাড়লে ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে শ্রমিকের আয় বাড়বে। এই যে একটা সার্কুলেশন, এক্ষেত্রে অবকাঠামো, দৈনন্দিন ব্যয়, এইচডিআই যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রভৃতি উন্নয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়। উন্নয়নের বিভিন্ন পর্যায় রয়েছে, এর মধ্যে প্রাথমিক অবস্থাকে দুটি পর্যায়ে ভাগ করা যায়: আত্মতোষণ অর্থনীতি আর পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি। আমরা সাধারণত উন্নয়ন বলতে শুধু জীবনযাত্রার মানও না, এক্ষেত্রে অবকাঠামো আছে, দৈনন্দিন ব্যয় আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। কি কি উপায় উন্নয়নকে বোঝানো হয়, এইগুলো মিলেই আসলে উন্নয়ন হয়। জাতীয় আয় বাড়ার সাথে সাথে মানুষের অন্যান্য উপাদানগুলো বৃদ্ধি পায়। এর যে দুইটা ধারা আছে, প্রাথমিক অবস্থাকে দুটি ধারায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আত্মতোষণ অর্থনীতি আর একটা হচ্ছে পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি। আত্মতোষণ অর্থনীতি, উৎপাদকগণ যখন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য পণ্য সেবা উৎপাদন করে তখন তাকে আত্মতোষণ, মানে নিজে বাঁচার জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য, নিজে ভোগ করার জন্য যখন শুধু পণ্য সেবা উৎপাদন করে, অন্যের জন্য নয়, শুধুই নিজের জন্য। এক্ষেত্রে কোনো উদ্বৃত্ত থাকে না, কারণ যতটুকু দরকার ততটুকুই উৎপাদন করা হয়। উৎপাদনের প্রাথমিক স্তরে এই অবস্থা পরিলক্ষিত হয়, কারণ আমরা খাদ্য নির্ভর অর্থনীতি দেখছি মানুষ খাদ্যের জন্যই শুধু সংগ্রাম করত। আত্মতোষণ অর্থনীতি তার চেয়ে একটি উন্নত পর্যায়ে। তারপর এখানে উৎপাদন করত ঠিকই, উৎপাদক নিজের ভোগের জন্য, এখানে কোনো উদ্বৃত্ত থাকতো না। উৎপাদনের প্রাথমিক স্তরে এই অবস্থা দেখা যায়। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা বিলুপ্তির পর এই ধরনের অর্থনীতিও লক্ষ্য করা যায়। বিলুপ্তির পরও দেখা যায় যে অনেকে নিজের প্রয়োজন মেটানোর জন্যই পণ্য সেবা উৎপাদন করছেন। উৎপাদকগণ এমন পরিমাণ দ্রব্য উৎপাদন করত যাতে নিজেদের অভাব না থাকে, কারণ নিজের যতটুকু দরকার ততটুকু পরিমাণ তারা উৎপাদন করতেন, তার বেশি উৎপাদন করতেন না। অথবা স্বনির্ভর অর্থনীতিতে আত্মতোষণ নীতির গুরুত্ব অনেক। স্বনির্ভর মানে কি? আমি কারো প্রতি নির্ভরশীল নই, আমি নিজের যতটুকু প্রয়োজন আছে ভোগের জন্য আমি সেটা নিজেই উৎপাদন করতে পারি, সুতরাং অন্যের প্রতি নির্ভরশীল নয়। এটা হচ্ছে স্বনির্ভর অর্থনীতি। একটি সমাজ বা দেশে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য স্বনির্ভরতা অর্জন অত্যন্ত প্রয়োজন। আমরা যদি বিভিন্ন সময় দেখি বাংলাদেশ ধান উৎপাদনে স্বনির্ভর, অন্যের প্রতি নির্ভরশীল নয়। এই যে একটা অবস্থা, আমরা চাল রপ্তানিও করতে পারি, এরকম যদি হয় সেটা বলে আত্মতোষণ অর্থনীতি সমাজের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করে। যেহেতু আমার অন্যের প্রতি নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই অথবা অন্যের প্রতি আমি নির্ভরশীল না, সুতরাং আমি আত্মনির্ভরশীল, আমি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে, নিজের যতটুকু খাবার দরকার ততটুকু আমি উৎপাদন করতে পারি। তারপরে কি হবে? সমাজের উন্নয়ন ঘটে। যেহেতু নিজের প্রতি নিজের নির্ভরশীল, অন্যের প্রতি নির্ভর না, সুতরাং সে নিজেকে উন্নয়ন করার চেষ্টা করে। এরপর আসি পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি। আত্মতোষণ অর্থনীতির পরে পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতির প্রচলন ঘটে। উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তাকে পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি বলে। উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি। কৃষিক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয়। কোনো দ্রব্য উৎপাদনের জন্য অবশ্যই বীজের প্রয়োজন হয়। বীজ ও উৎপাদিত ফসলের একটি অংশ। পুনঃ উৎপাদনের জন্য যত বেশি ইনপুট ব্যবহৃত হবে উৎপাদন তত বাড়বে। উৎপাদন বৃদ্ধির উপর একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধনাত্মক হলে উন্নয়ন ঘটে। পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতির কার্যক্রম একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি নির্ধারণ করে। এখন যদি আমরা চিন্তা করি পুনঃ উৎপাদনযোগ্য অর্থনীতি, কৃষিক্ষেত্রে এটাকে কেন চক্রাকার প্রবাহ বলা হয়েছে? তোমরা সবাই জানো, যখন কৃষিকাজ করা হয়, যখন ধান বাড়িতে নিয়ে আসা হয়, তখন ধানের একটি নির্দিষ্ট অংশ আবার বীজের জন্য রেখে দেওয়া হয়। কেন রেখে দেওয়া হয়? পরবর্তী বছর যাতে অন্যের প্রতি বীজ এর জন্য নির্ভরশীল হতে না হয়। এবং এই বীজ থেকে আবার কি হবে? ধান হবে। এখন যত বেশি বীজ হবে, আমার উৎপাদন যদি বাড়াতে পারি তত বেশি উৎপাদন হবে। এবং প্রবৃদ্ধি বলতে কি বুঝি? একটি নির্দিষ্ট সময় অথবা বছরে অবকাঠামোগত উন্নয়ন ছাড়াই
জাতীয় বৃদ্ধিকে আমরা কি বলি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। বেজ ইয়ার তুলনায় বর্তমান বছরে কতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি ধনাত্মক হয় মানে পজিটিভ, গেল বছর যা হয়েছে তার চেয়ে এবছর বেশি হয়েছে। তোমরা দেখবে প্রতি বছরই অর্থনীতিতে প্রবৃদ্ধির হিসাব করা হয় যে এবছর প্রবৃদ্ধি কত হবে, আগামী বছর কত হবে, গেল বছর কত ছিল। এই প্রবৃদ্ধি যদি ধনাত্মক হয় তাহলে উন্নয়ন ঘটে। পুনরুৎপাদনযোগ্য অর্থনীতির কার্যক্রম একটি দেশের অর্থনীতি উন্নয়ন গতি, কারণ যত দ্রব্য বেশি পুনঃ উৎপাদনে ব্যবহৃত হবে ততই দেশের অর্থনীতির সামনে এগিয়ে যাবে। এবার আসি আদিম সাম্যবাদ বা আদিম সাম্যবাদী সমাজ কি? আদিম সাম্যবাদ বা আদিম সাম্যবাদী সমাজ বা আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ বা আদিম গোষ্ঠীবদ্ধ গঠনরূপ, ইংরেজি প্রাইমারি কমিউনিজম, হচ্ছে কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলসের থেকে উদ্বৃত্ত একটি ধারণা। আসলে এই আদিম সাম্য সমাজ এর ধারণাটা আসলে নিয়ে আসছেন কার্ল মার্কস আর অ্যাঙ্গেলস। তারা যুক্তি দেন ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক গোষ্ঠী সমাজগুলি সমমাত্রিক সামাজিক সম্পর্ক ও সাধারণ মালিকানার উপর ভিত্তি করে টিকেছিল। আমরা দেখেছি লেকচারের প্রথমেই যে শিকারী সংগ্রাহক গোষ্ঠী তারা কি জোগাড় করার জন্য ব্যস্ত ছিল? খাদ্য। এই খাদ্য তারা নিজেদের সমমাত্রিক সমমনা মানুষগুলি একত্র হয়ে একটা সামাজিক সম্পর্ক গড়ে তোলে কিছুর জন্য, প্রকৃতির সাথে লড়াই করা আর খাদ্য সংগ্রহের জন্য। মার্কসের আর্থসামাজিক কাঠামোসমূহের মডেলগুলিতে আদিম সাম্যবাদের সাথে চলতি সমাজগুলিতে কোনো ক্রমান্বয়িক সামাজিক শ্রেণীর গঠন বা পুঁজির সঞ্চয়ন ছিল না। যেহেতু তারা খাদ্য সংগ্রহের জন্য ব্যস্ত ছিল অথবা স্বনির্ভর অর্থনীতি ছিল, তাদের কোনো ক্যাপিটাল ফরমেশন অথবা সেভিংস ছিল না। সমাজতাত্ত্বিক গবেষক বিশেষ করে মার্ক্সবাদীদের মধ্যে মানুষের প্রাথমিক সামাজিক সংগঠনের রূপ ছিল যৌথ এবং সাম্যবাদী। এখন কেন সাম্যবাদী হয়েছে, কেন যৌথ হয়েছে আমরা জেনেছি যে তারা বনে জঙ্গলে গুহায় বসবাস করত এবং বিভিন্ন বন্য জীবজন্তু প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্যই তারা কি করত? একত্রে বসবাস করত। জীবন রক্ষার জন্য উৎপাদনের উপায়গুলো তখন ছিল অনুন্নত, কারণ জীবন রক্ষার উপাদানগুলো বিশেষ খাবারগুলো অথবা যা দিয়ে আমি অন্যের হাত থেকে রক্ষা পেতে পারি অথবা জীবজন্তুর হাত থেকে রক্ষাতে পারি সেগুলো ছিল খুবই অনুন্নত। শ্রম বিভাগের বিকাশ লাভ করেনি, নারী পুরুষের কাজের মধ্যে তেমন পার্থক্য সৃষ্টি হয়নি। এই পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তিদের সম্পর্ক ছিল অপরিহার্য রূপে সামাজিক ও সমষ্টিগত। যেহেতু শ্রম বিভাগ নাই, আমার জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উন্নত অস্ত্র নাই এবং খাবার সংকট, সুতরাং সবাই সামাজিক ও সমষ্টিগতভাবে একত্রে বসবাস করত। উৎপাদনের পর্যায়ে অর্থাৎ সুচল পাথর, বর্ষা, বল্লম ইত্যাকার উৎপাদন যন্ত্র ছিল এগুলো গোত্র বা গোষ্ঠীর যৌথ মালিকানাধীন সম্পত্তি, তার ব্যবহার ছিল সমষ্টিগত। যেসব হাতিয়ার ওই সময় উদ্ভাবিত হয়েছিল, যেমন সুচল পাথরকে কেটে সুচল করা, বর্ষা তৈরি করা, বল্লম তৈরি করা লোহা দিয়ে, এগুলো সবাই ছিল যৌথ মালিকানার সম্পত্তি। কেউ যদি শিকারে যেত ওখান থেকে নিয়ে যেত, আবার এনে ওখানে রেখে দিত এবং তার ব্যবহার আবার সবাই যখন শিকারে যেত সবাই এগুলো নিয়ে যেত, এনে আবার রেখে দিত। উৎপাদিত বা সংগৃহীত খাদ্য ভোগেরও ছিল সমষ্টিগত এবং শিকারে গিয়ে যদি কেউ কোনো হরিণ অথবা মহিষ অথবা বন্য গরু শিকার করত অথবা শুকর শিকার করত, তারা এসে ভোগ করত সমষ্টিগতভাবে, সেখানে কোনো ভেদাভেদ ছিল না। এভাবেই আসলে আদিম সাম্যবাদী সমাজ গড়ে ওঠে। আদিম সাম্যবাদের বৈশিষ্ট্য: মানুষের প্রাথমিক সামাজিক জীবন আদিম সাম্যবাদ যখন চালু ছিল তখন কোনো ধরনের ব্যক্তিগত মালিকানা ছিল না। আমরা এটা জেনেছি আসলে সাম্যবাদী সমাজে ব্যক্তিগত মালিকানা ছিল না, মালিকানা ছিল কি যৌথ ও গোষ্ঠীগত। মানুষ যৌথভাবে বসবাস করত, দলবদ্ধভাবে খাবার জোগাড় করে যৌথভাবে খেত। যেদিন খাবার জুটত সবাই মিলে ভাগ করে খেত, না জুটলে সবাই না খেত। এখন একটা জিনিস আছে, সবাই দলবদ্ধভাবে খাবার শিকারে যেত, যদি শিকার করতে পারত তাহলে তারা সবাই খেত, আর যদি না জুটত তাহলে খেত না। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ যৌথভাবে মোকাবেলা করত। ঝড় বৃষ্টি আসলে, প্রাকৃতিক দুর্যোগ আসলে, বন্যা আসলে তারা যৌথভাবে মোকাবেলা করত। বনের পশু বা জঙ্গলের কোনো মালিক ছিল না, পশুর মালিক ছিল না এবং জঙ্গলের কোনো মালিক ছিল না, সবার সমান অধিকার। উৎপাদনের উপকরণ ছিল সমাজের অধিকারে।
আমরা আগেও জেনেছি যে আসলে উৎপাদনের যেসব উপকরণ সেগুলো আসলে ব্যক্তিগত মালিকানা ছিল না, ছিল কি গোষ্ঠীগত মালিকানা। উৎপাদনের উপকরণ উপর ব্যক্তিগত মালিকানার ধারণা তখনও আসেনি, কোনো শ্রেণী ছিল না, তাই কোনো শ্রেণী শোষণও ছিল না, নারী পুরুষ ভেদাভেদ ছিল না, বিয়ে প্রথা গড়ে ওঠেনি, সেজন্য সন্তান মায়ের পরিচয় পরিচিত হতো। এখানে দেখো কোনো শ্রেণী ছিল না, তাই কোনো শ্রেণী শোষণ ছিল না, সবাই সমান। এবং নারী পুরুষ ভেদাভেদ ছিল না, বিয়ে প্রথাও গড়ে ওঠেনি। যখন বিয়ে প্রথা গড়ে ওঠেনি তখন কিন্তু অবশ্যই জৈবিক প্রয়োজনে তারা সন্তান ধারণ করত, সন্তান জন্ম দিত, এই জন্য সন্তান মায়ের পরিচয় পরিচিত হতো। অবশ্য এই সামগ্রিক যৌথ ব্যবস্থার মধ্যেও আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত মালিকানা যে কিছুই ছিল না এমন নয়। দেহ আবরণ অবশ্যই ব্যক্তিগত ছিল, উৎপাদনী যন্ত্র যে আদৌ ব্যক্তিগত থাকতে পারত না এমন নয়। কিছু সামগ্রিকভাবে বাস্তব পরিস্থিতি এমন ছিল যে গোত্র বা গোষ্ঠীর ঐক্যবদ্ধ যৌথ চেষ্টা ও পরিশ্রম ব্যতীত ব্যক্তির পক্ষেও খাদ্য সংগ্রহ করে বলি প্রকৃতি ও বন্য পশু বা প্রতিদ্বন্দ্বী মানব গোষ্ঠীর আক্রমণ প্রতিরোধ করে জীবন রক্ষা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি এমন ছিল যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। সে খাদ্য সংগ্রহ করা হোক, বন্য পশুর আক্রমণ হোক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, সব থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের একাত্রে থাকা আবশ্যক ছিল। উৎপাদনের পর্যায়ে যৌথ সম্পর্কগত মালিকানা, শোষণের অনুপস্থিতি, স্বাভাবিক লিঙ্গ বয়সের বিভক্তির ভিত্তিতে যৌথ শ্রম, দ্রব্য সামগ্রী সমবন্টন, উৎপাদিকা শক্তির বিকাশের নিম্নমাত্রা এর চারিত্রিক বৈশিষ্ট্য, এইরকম যে সমাজ আদিকালে বিরাজমান ছিল সেই সমাজকেই আদিম সাম্যবাদী সমাজ বলা হয়। এখানে যে আমরা দেখি উৎপাদনের পর্যায়ে যৌথ সম্পর্কগত মালিকানা, শোষণের অনুপস্থিতি, স্বাভাবিক লিঙ্গ বয়সের ভিত্তিতে যৌথ শ্রম, দ্রব্য সামগ্রী সমবন্টন, উৎপাদক শক্তির বিকাশের নিম্নমাত্রা, যে যাই ছিল সেগুলো ছিল সবই অনুন্নত এবং এমন পর্যায়ে গিয়েছিল যে গোষ্ঠীবদ্ধ অথবা দলবদ্ধ হয়ে বসবাসের কোনো বিকল্প ছিল না। এই যে গোষ্ঠীবদ্ধ অথবা দলবদ্ধ সমাজ যে আদিমকালে বিরাজমান ছিল, এটাই ছিল আসলে আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী গোষ্ঠীগত উৎপাদন ব্যবস্থা। পুঁজিবাদের উদ্ভবের পূর্বে পৃথিবীতে 3 ধরনের উৎপাদন ব্যবস্থা ছিল: আদিম সাম্যবাদী বা গোষ্ঠীগত উৎপাদন ব্যবস্থা, কৃতদাস ব্যবস্থা, সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা। এখন এই যে 3 ধরনের উৎপাদন ব্যবস্থা ছিল, আমরা প্রথমে শুরুতেই আদিম সাম্যবাদী ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। এর উৎপাদন ব্যবস্থা কিরকম ছিল সেগুলো একটু দেখব। মানব সভ্যতার প্রথম সামাজিক অর্থনৈতিক রূপ হচ্ছে আদিম সাম্যবাদী ব্যবস্থা। যেহেতু তাদের ঘরবাড়ি ছিল না, খাবার ছিল না, শ্রেণীভেদ ছিল না, লিঙ্গভেদ ছিল না, সমাজ ছিল না, পরিবার ছিল না, রাষ্ট্র ছিল না, সুতরাং এটা হচ্ছে মানব সভ্যতার প্রথম সামাজিক রূপ। এ সমাজে উৎপাদন ছিল অত্যন্ত অনুন্নত। আমরা দেখেছি উৎপাদন ব্যবস্থা ছিল খুবই অনুন্নত, এমনকি তারা কৃষিকাজও ঠিকমতো করতে পারত না। উৎপাদন সম্পর্কে ছিল সাম্যবাদী অথবা শোষণমুক্ত। আমি যেটা উৎপাদন করি অথবা যেটা স্বীকার করি তা সবাই সমভাবে বন্টন করে খাবো। মূলত উৎপাদন শক্তির সঙ্গে সংগতি রেখে ওই যুগে সমাজের উৎপাদন সম্পর্ক সৃষ্টি হয়, যে কিভাবে উৎপাদন করলে আমাদের নিজেদের ভোগের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়, সেই জন্যই তারা স্বনির্ভর অর্থনীতি বলি আমরা, আত্মনির্ভরশীল, সেইভাবে তারা উৎপাদনটা করত। সে যে উৎপাদন পদ্ধতি ছিল অনুন্নত, আমরা এটা জেনেছি। আদিম মানুষ আত্মরক্ষার জন্য প্রকৃতির বিভিন্ন শক্তি এবং বন্যজন্তুর সাথে লড়াই কিংবা প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে সক্ষম ছিল না। এবং আত্মরক্ষা যে করবে তার জন্য যে যন্ত্রপাতি ছিল সেগুলো ছিল নিম্নমানের। জন্তুর সাথে লড়াই করা, প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা। আমরা দেখেছি শুরুর দিকে যে খাদ্য এক জায়গায় বসবাস করতো, সেখানে খাদ্যের সংকট হলে আবার অন্য জায়গায় চলে যেত। কেন? খাদ্য সংগ্রহ, প্রয়োজনীয় খাদ্য ধীরে ধীরে মানুষ বাড়তে ছিল, তখন খাদ্য সংগ্রহ করা সক্ষম ছিল না। খাদ্য সংগ্রহ আত্মরক্ষার জন্য পাথর অস্ত্র লাঠি ছিল প্রধান হাতিয়ার। খাদ্য সংগ্রহ আত্মরক্ষার পাথরের অস্ত্র লাঠি ছিল প্রধান হাতিয়ার। এই যে পাথরের অস্ত্র লাঠি, এগুলো দিয়ে আসলে সবসময় প্রকৃতির সাথে অথবা জীবজন্তুর সাথে লড়াই করা সম্ভব ছিল না। পরবর্তীতে আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের খাদ্য আত্মরক্ষা উৎপাদনের হাতিয়ারে ব্যাপক পরিবর্তন আসে। যখন মানুষ আগুন জ্বালাতে শিখলো, তখন কিন্তু এই হাতিয়ারেও আত্মরক্ষায় উৎপাদনেও ব্যাপক পরিবর্তন আসে।
উৎপাদন মূলত বন্য জীবজন্তু শিকার ফলমূল আহরণ সীমিত ছিল। উৎপাদন বলতে কি ছিল? বন্য জীবজন্তু শিকার করা এবং ফলমূল আহরণ করা। প্রথমে পাথর জাতীয় অস্ত্র, লাঠি ও পরবর্তীতে তীর ধনুকের সাহায্যে তারা বন্য জীবজন্তু শিকার করে এগুলোর আক্রমণ হতে নিজেরা আত্মরক্ষা করত। যখন জীবজন্তু তাদেরকে আক্রমণ করতো, সবাই মিলে সে আক্রমণ প্রতিহত করে ওই জীবজন্তুকে মেরে তারা সেগুলো খেত। আবার জীবজন্তুর মাংস যেটা বলছিলাম তারা খেত। পাশাপাশি ফলমূল ভক্ষণ করে জীবন ধারণ করে। যখন জীবজন্তু পাওয়া যেত না তখন তারা কি বিভিন্ন প্রকারের ফলমূল ভক্ষণ করে জীবনযাপন করত। আদিম সাম্যবাদী যুগের প্রথম দিকে মানুষ একই কাজে নিয়োজিত থাকত, অর্থাৎ শ্রম বিভাগ ছিল না। ধীরে ধীরে যন্ত্রপাতি হাতিয়ারের উন্নয়নের সাথে পরবর্তীকালে আদিম উৎপাদন শক্তিরও বিকাশ ঘটে। যেহেতু সবাই একই কাজে নিয়োজিত থাকতো, কি করা? ফলমূল সংগ্রহ, ভোগ। এবং যখন এই কাজটা তখন কিন্তু আসলে ডিভিশন অফ লেবার ছিল না। ধীরে ধীরে যখন যন্ত্রপাতি হাতিয়ার উন্নয়নের সাথে পরবর্তী আদিম উৎপাদন শক্তিরও বিকাশ ঘটে। যখন যন্ত্রপাতি হাতিয়ার আবিষ্কার হলো, উৎপাদন ব্যবস্থারও পরিবর্তন। আদিম সাম্যবাদী প্রচলিত উৎপাদন শক্তির সাথে সংগতি রেখে তৎকালীন উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। আদিম সাম্যবাদী সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন সম্পর্কের মূল ভিত্তি ছিল শ্রম সহায়ক ও শ্রম প্রয়োগের গোষ্ঠীগত যৌথ মালিকানা। যত উৎপাদন পদ্ধতি ছিল সব ছিল কি? লেবার বেস। যেহেতু তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ফসল উৎপাদন করা এবং ভোগ করা, সুতরাং তারা শ্রম দিয়ে কিভাবে ফসল উৎপাদন করা যায় সেগুলো ছিল গোষ্ঠীগত বা যৌথ মালিকানা। কারণ সবাই মিলে কাজ করলে উৎপাদন করা সহজ, আর সবাই মিলে কাজ না করলে উৎপাদন করা সহজ না। যেহেতু সবাই মিলেই ভোগ করতো, সুতরাং সবাই মিলেই কাজ করত। অনুন্নত উৎপাদন শক্তির কারণে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত। প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ, বন্যজন্তুর হাত থেকে নিজেদের রক্ষা করত। যেহেতু উৎপাদন শক্তি ছিল অনুন্নত, এই জন্যই আসলে দলবদ্ধ হয়ে বসবাস করত এবং প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ, বন্য জীবজন্তুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যই তারা গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। আদিম সাম্যবাদী সমাজে গোষ্ঠীগত মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানার কিছু কিছু সম্পত্তি ছিল। যখন ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে তখন কিছু কিছু ব্যক্তিগত মালিকানাও ছিল। এগুলো ছিল সাধারণত জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুদ্র হাতিয়ার। যেমন অনেকেই নিজেরা যখন আগুন আবিষ্কার হলো তখন নিজেরা বিভিন্ন অস্ত্র তৈরি করতে শিখলো, বল্লম, তীর, ধনুক, এগুলো নিজেদের ব্যক্তিগত ছিল। এ সমাজে শ্রেণী শোষণ ছিল না বলে বিবাদের সময় ওই সমাজে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিত। যারা বয়স্ক থাকতো, যারা বিভিন্ন সময় শিকার করার অভিজ্ঞতা ছিল, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা ছিল, যখন বিভিন্ন বিপদাবাদ পড়তো তখন কি তাদের কাছ থেকে পরামর্শ নিত। ফলে তৎকালীন সমাজে মানুষ কর্তৃক মানুষ শোষিত হতো না। সংগৃহীত উৎপাদিত খাদ্য সামগ্রী গোষ্ঠীর সব ব্যক্তির মধ্যে সমভাবে বন্টিত হতো। যেহেতু শ্রেণী শোষণ ছিল না, তাই মানুষ কর্তৃক অন্য মানুষ শোষিত হতো না। সংগৃহীত এবং উৎপাদিত খাদ্য সামগ্রী তারা যাই উৎপাদন করতো অথবা সংগ্রহ করতো বিভিন্ন বন জঙ্গল থেকে অথবা নিজের উৎপাদন করতো, সব সামগ্রী সব গোষ্ঠীর ব্যক্তির মাধ্যমে সমভাবে বন্টিত হতো। আদিম সাম্যবাদী সমাজে মানুষ বিভিন্ন শক্তি বন্যপ্রাণীর সাথে লড়াই করা, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ, উৎপাদনের প্রয়োজনে সমাজবদ্ধভাবে বসবাস করতো, কতগুলো সাধারণ নিয়ম মেনে চলত। যদিও তারা বিভিন্ন শক্তি, প্রাকৃতিক দুর্যোগ, বন্যপ্রাণীর সাথে লড়াই করতো, খাদ্য সামগ্রী সংগ্রহ করা এবং সমাজবদ্ধ হয়ে বসবাস করতো, তারপরেও তাদের মধ্যে কতগুলো নিয়ম মেনে চলতো। এই নিয়ম মেনেগুলো চাপিয়ে দেওয়া নয়, বরং নিজেদের স্বার্থে অস্তিত্ব রক্ষার তাগিদে তারা এগুলো স্বতঃস্ফূর্তভাবে মেনে চলতো। যে শুধু এদেরকে চাপিয়ে দেয় না, তোমাকে এখন যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বিভিন্ন আইন কানুন সবসময় মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ওই সমাজে সেইগুলো চাপিয়ে দেওয়া হতো না, বরং নিজের স্বার্থে অস্তিত্ব রক্ষার তাগিদেই তারা এগুলো স্বতঃস্ফূর্তভাবে মেনে চলত। এই গোষ্ঠীগত সাম্যবাদী সমাজ ব্যবস্থার প্রথম দিকে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। আমরা দেখেছি যে যেহেতু পরিবার ছিল না, সুতরাং সন্তান মানুষ হবে মায়ের পরিচয়। পরবর্তীতে উৎপাদন শক্তির বিকাশের সাথে সাথে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রচলন ঘটে। যখন উৎপাদন শক্তির বিকাশ হলো, মানুষের প্রতি যদিও তাদের সহমর্মিতা শ্রদ্ধাবোধ ছিল, পরবর্তীতে তারা ব্যক্তিগত সম্পত্তি যখন ধীরে ধীরে হওয়া শুরু করলো তখন কিন্তু পরিবার প্রথার বিকাশ ঘটলো। পরিবার প্রথার বিকাশ ঘটার পরেই আসলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রচলন ঘটে।
পুরুষরা মূলত শিকার করত, আর বৃদ্ধ বালক বালিকা স্ত্রীলোকেরা উহা সংগ্রহ সন্তানদের লালন পালনে নিয়োজিত থাকত। ওই সময় একটা ডিভিশন অফ লেবার তৈরি হলো, যে পুরুষরা কি করব, বন জঙ্গলে শিকার করবে, খাদ্য সংগ্রহের মূল দায়িত্ব ছিল পুরুষদের উপর। আর নারীরা কি করব, নারী বালক বালিকা বা বৃদ্ধরা উহা সংগ্রহ, যে খাবার এনে দিল সেগুলো প্রসেস করা এবং সন্তানদের লালন পালনে নিয়োজিত থাকত। আদিম সাম্যবাদী সমাজের শেষ পর্যায়ে মানুষ ও কৃষি উৎপাদনে কিছুটা দক্ষতা অর্জন করে। শেষ সময় দেখা গেল মানুষজন কৃষি উৎপাদনে কিছুটা দক্ষতা অর্জন করেছে। এই পর্যায়ে শ্রমের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ফলে যৌথ শ্রমের প্রয়োজন শেষ হয়ে যায়। যেহেতু পরিবার প্রথা শুরু হয়েছে, সুতরাং যৌথ শ্রমের প্রয়োজনটা শেষ হয়ে গেছে, মানুষ এককভাবে উৎপাদন করতে সক্ষম হয়। যদি কৃষির প্রচলন হয়েছে, এককভাবে উৎপাদন করতে সক্ষম হয়, এই স্তরে প্রথমবারের মতো উপকরণে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে যখন পরিবার হচ্ছে, যখন উৎপাদন শক্তির বিকাশ ঘটছে, তখন কি যেহেতু উৎপাদন করা শুরু করছে আলাদা আলাদা, এখানে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। মূলত নতুন এবং উন্নত উৎপাদন শক্তির সাথে সামঞ্জস্য বিধান করে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ছিল অবশ্যম্ভাবী। যেহেতু যন্ত্রপাতি নতুন ছিল, উৎপাদন শক্তির সাথে সাথে তারা ব্যক্তিগত মালিকানারও আবির্ভাব ঘটে। সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এবং এক গোষ্ঠীর অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তির মধ্যে আয় বন্টনের অসমতা দেখায়। দেখো, সাম্যবাদের শেষ পর্যায়ে গিয়ে তখন থেকেই সমাজে অসমতা শুরু হয়েছে, যখন থেকে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সম্পত্তি এক জায়গায় উর্বর আছে, সেখানে এক গ্রুপ কি চাষাবাদ করলো, ফসল ভালো হলো, অন্য গ্রুপও তাদের দখল করার জন্য, ওই গ্রুপকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা সেখানে হামলা করলো। এই যে দ্বন্দ্ব শুরু হলো, যখন ব্যক্তিগত মালিকানা আসলো, তখনই কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আয় বন্টনের অসমতা দেখা দিল। আদিম সাম্যবাদী অর্থনৈতিক অসঙ্গতি, আমরা যদিও বিভিন্নভাবে আদিম সাম্যবাদী সমাজ দেখেছি, তার বৈশিষ্ট্য দেখেছি, গোষ্ঠীগত উৎপাদন ব্যবস্থা দেখেছি, কিন্তু কিছু কিছু অসঙ্গতি সেখানে ছিল। শেষ পর্যায়ে দেখেছি যে তাদের ব্যক্তিগত মালিকানার ফলে বিভিন্ন অসমতার সৃষ্টি হয়েছে। আদিম সমাজে সাম্প্রদায়িকতা ছিল, তা ছিল জাতীয়তাবোধ, ধর্মকে পাশ কাটিয়ে জীবনের অন্যান্য প্রয়োজন খাদ্য সংগ্রহের কারণে সৃষ্টি হয়েছিল। সব কিছুর মূল কারণ ছিল খাদ্য সংগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। এখন পর্যন্ত সাম্প্রদায়িকতাকে মানব সম্পদের অবিচ্ছেদ্য অংশই বলা যায়। আদিম সাম্যবাদী সমাজে মানুষের মধ্যে কোনো না কোনো নির্ভরশীল সম্পর্ক ছিল, একজন আরেকজনের প্রতি নির্ভরশীল ছিল। যদিও আমরা আত্মনির্ভরতার কথা বলি, তারপরও এতে যে সাংগঠনিক সংহতি সৃষ্টি হয়, তার ভিত্তিতে গড়ে ওঠে সম্প্রদায় বা সমাজ। দেখো, শেষে এসে পরিবার, তারপর গড়ে উঠল কি সমাজ। সকল সমাজতান্ত্রিকগণ মনে করেন সম্প্রদায় হচ্ছে সমাজ ব্যবস্থার ক্ষুদ্র অবয়ব। যে গোষ্ঠী, গোত্র, সম্প্রদায়, এটা হচ্ছে সমাজ ব্যবস্থার ক্ষুদ্র সম্প্রদায়। যদি গড়ে উঠলো, অভিজ্ঞ লোকদের যদি পরামর্শ নেওয়া শুরু করলো, তখনই কিন্তু সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হলো। এই সমাজ যদিও তেমন জটিল ছিল না, কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতা মানুষকে তার সচেতনের বাইরে রাখতে সংহত হতে বাধ্য করেছিল। জটিল ছিল, কিন্তু প্রাকৃতিক যে একটা প্রতিকূলতা ছিল, যেগুলো সবসময় মানুষের বিপক্ষে ছিল, সেগুলোর জন্য তাদেরকে সংহত হতে বাধ্য করেছিল। আদিম জীবনে মানুষের তথাকথিত আদিম সংস্কৃতি এতটা সরল ছিল না বলা যায়। ফলে তৎকালীন সমাজে ভাষা, আন্তঃব্যক্তির মিথস্ক্রিয়া, কোনো এক ব্যক্তির প্রতি ভালো লাগাবাদের অস্তিত্ব ছিল। এই যে আমরা সাম্যবাদী, সেখানে কিন্তু অসঙ্গতি ছিল কি, সমাজে ভাষা, এক এক গোত্র এক এক রকম ভাষা ব্যবহার করতো, আন্তঃব্যক্তির মিথস্ক্রিয়া, কোনো এক ব্যক্তির প্রতি বিশেষ ভালো লাগা, এই যে ভালো লাগাটা সেখানে কিন্তু অস্তিত্ব ছিল। এটাও কিন্তু আসলে ওই সমাজে অসঙ্গতি। যদিও আমরা বলছি সবাই সমান, তারপরে এখানে একটা অসঙ্গতি ছিল। আদিম সাম্যবাদী সমাজে ফলমূল সংগ্রহ, শিক্ষা সম্প্রদায় সময়ের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব চিহ্নিত করা না গেলেও তাদের প্রতিপাদ্য ছিল প্রকৃতি বৈরিতা। তাদের বিভিন্ন ফলমূল সংগ্রহ করা, স্বার্থগত দ্বন্দ্ব, এগুলো খুব একটা চোখে পড়ে না, কিন্তু তারপর তার যে অসঙ্গতি ছিল প্রকৃতির বৈরিতা। সবসময় প্রকৃতি তাদের বিপক্ষে ছিল, বিভিন্ন ঝড়, বন্যা, বন্যজন্তুর আক্রমণ ইত্যাদি। ফলে তারা নিরাপত্তার সাথে সংহত হতে পেরেছিল, সম্প্রদায় হিসেবে নিজেদেরকে স্বতন্ত্রতা দিয়েছিল, এবং এই কারণেই কিন্তু তারা একত্র হয়েছিল এবং তাদের নিরাপত্তার জন্যই তারা গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করেছিল। আদিম সাম্যবাদী সমাজের বিভেদ। আদিম সাম্যবাদী সমাজে উৎপাদন ছিল অনুন্নত, পশু শিকার ও বন থেকে ফলমূল সংগ্রহ করে মানুষ বেঁচে থাকতো। উৎপাদিকা শক্তি ছিল অনুন্নত, পাথরের হাতিয়ার দিয়ে পশু শিকার করতো, মেয়েরা ঘরে কাজ করতো এবং সকলে একত্রে সমানভাবে ভাগ করে খেত। এই অবস্থায়
সঞ্চয় করা সম্ভব ছিল না, ব্যক্তিগত সম্পত্তি ছিল না, রাষ্ট্র ছিল না, নারী পুরুষের মর্যাদা ছিল, তবে আদিম সাম্যবাদী কিছু বিভেদ ছিল, সেগুলো নিম্ন আলোকপাত করা হলো। যেহেতু সমাজ ব্যবস্থা ছিল অনুন্নত, আমরা জেনেছি পশু শিকার ফলমূল সংগ্রহ করে তারা বেঁচে থাকতো, উৎপাদিকার শক্তি ছিল অনুন্নত, পাথরে হাতিয়ার দিয়ে পশু শিকার করত, আবার যখন পরিবার হলো মেয়েরা ঘরে কাজ করত, সকলে একত্রে ভাগ করে খেত। এই অবস্থায় যেহেতু সঞ্চয়ের কোনো সম্ভাবনাই ছিল না, ব্যক্তিগত সম্পত্তি না থাকলে মানুষ সঞ্চয় করে না, যেহেতু রাষ্ট্র ছিল না, ব্যক্তিগত সম্পদ ছিল না, কিন্তু নারী পুরুষের মর্যাদা ছিল, কিছু কিছু বিভেদও দেখা যায়, সেগুলো আমরা এখন এখানে আলোচনা করব। যেমন খাদ্য নিরাপত্তা ছিল না, আমরা এটা শুরু থেকেই জেনেছি, আসলে সাম্যবাদী সমাজে খাদ্য নিরাপত্তা ছিল না, যেদিন শিকার পেত সেদিন খেত, না পেলে অনাহারে থাকত। গোষ্ঠীগতভাবে শিকার করতে যেত, যদি শিকার পেত তাহলে তারা পেট পুরে খেত, আর শিকার না পেলে অনাহারে থাকতো। কোনো পরিকল্পনা ছিল না যে আজকে খাওয়ার পর কালকে কি খাবো, যেহেতু সমাজ ব্যবস্থা ছিল অনুন্নত, সুতরাং ওই পরিকল্পনা তাদের মাথায় ছিল না। শিকারের হাতিয়ার ছিল নিম্নমানের, এটা আমরা জেনেছি, শিকারের যে হাতিয়ারগুলো ছিল সেগুলো ছিল নিম্নমানের, কৃষিকাজ ছিল অজানা, যদিও আমরা শুরু থেকে বলছি তারা কিভাবে কৃষিকাজ শুরু করেছিল। অর্থনৈতিক পরিস্থিতি ক্ষুদ্র, যেহেতু সমাজ নাই, রাষ্ট্র নাই, সুতরাং অর্থনৈতিক পরিধি নিয়ে তাদের চিন্তা ছিল না, খাবারের চিন্তা শুধু করতো যে আজকে খাবার কালকে কি খাবো সেটা কালকে সকালবেলায় চিন্তা করতো, মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। এই যে নিরাপত্তার ব্যাপারটা, এটাই আসলে ছিল বেসিক জিনিস, যে আদিম সাম্যবাদী সমাজের মানুষের কোনোই নিরাপত্তা ছিল না, যে কোনো সময় যে কোনো দুর্যোগে মানুষ মারা যেতে পারত। আদিম সাম্যবাদী সমাজের ভাঙন, উৎপাদিকা শক্তি, সামাজিক শ্রম বিভাগের বিকাশের ফলে উদ্বৃত্ত দ্রব্য উৎপাদন সম্ভব হয়ে ওঠে, সম্পত্তি মালিকানায় অসমতা এবং পরবর্তীকালে ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটে। আমরা দেখেছি সাম্যবাদের শেষের দিকে যে উৎপাদিত শক্তি উন্নতি হয়েছে, সামাজিকভাবে শ্রম বিভাগ হয়েছে, নারীরা ঘরে কাজ করবে, পুরুষরা বাইরে কাজ করবে, এর ফলে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা হয়েছে এবং সমাজে অসমতা দেখা দিয়েছে। গোষ্ঠী ব্যবস্থায় ভাঙন ধরে, বৈরী শ্রেণী শ্রেণীর আবির্ভাব ঘটে, রাষ্ট্রের উদ্ভব হয়, এবং শেষ অবস্থায় কি হয়, গোষ্ঠী ব্যবস্থায় ভাঙন, যখন সমাজ ব্যবস্থা উন্নত হয়েছে, পরিবার ব্যবস্থা উন্নত, তখন গোষ্ঠী ব্যবস্থায় ভাঙন ধরেছে, ব্যক্তি মালিকানা আসার সাথে সাথেই স্বার্থপরতার বিকাশ ঘটেছে, এর ফলে সাম্যবাদী সমাজে ভাঙন ধরেছে, বৈরী শ্রেণী শ্রেণীর আবির্ভাব ঘটে। যে এক শ্রেণী ছিল যারা ব্যক্তি মালিকানার ফলে অনেক অর্থ উপার্জন করতে পেরেছে, তাদের আবির্ভাব ঘটে, এবং তারা কি করছে, নিচু শ্রেণী যাদের ছিল অথবা অসহায় ছিল তাদেরকে শোষণ করা শুরু করেছে, রাষ্ট্রের উদ্ভব হয়, এবং পরবর্তীতে হয় রাষ্ট্রের উদ্ভব। মাও সেতুং আদিম সাম্যবাদ ব্যবস্থা বদলিয়ে দাস ব্যবস্থা প্রতিষ্ঠার এবং একটি শোষণহীন ব্যবস্থাকে বদলিয়ে একটি শোষণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লবটাকে ইতিহাসের নজিরবিহীন বলে উল্লেখ করেছে। এর ফলে কি হলো, যখন একটা উচ্চ শ্রেণী তৈরি হলো আর নিম্ন শ্রেণী তৈরি হলো, একটা শোষণহীন সমাজকে ভেঙে একটা শোষণমূলক সমাজ ব্যবস্থা তৈরি হলো, কি হলো, সাম্যবাদীর ভাঙনের পরেই হলো দাস ব্যবস্থা। উচ্চ শ্রেণীর লোকজন অথবা যাদের অর্থ ছিল, শক্তি ছিল, সম্পদ ছিল, তারা নিচু শ্রেণীর লোককে দাসে রূপান্তরিত হলো। এরপরে সামাজিক পরিশ্রমের বিভাগ শুরু হয়, এরপরেই শুরু হয় কি, সামাজিক বিভাজন। পশুপালন ও কৃষিকাজ দুটি আলাদা জীবিকার রূপ গ্রহণ করে, একটা ছিল পশুপালন, একটা ছিল কৃষিকাজ। এই বিভাগের ভিত্তিতে সমাজের উৎপাদন ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, বিভিন্ন গোত্রের মধ্যে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী পরিমাণের তারতম্য ও দ্রব্য বিনিময় শুরু হয়, এবং সম্পদের ব্যক্তিগত মালিকানা সম্ভব হতে শুরু করে। যখন দাস প্রথা আসলো, তখন কৃষিকাজ আর পশুপালনের মধ্যে মানুষ জোর দিল, নিচু শ্রেণী অথবা অসহায় শ্রেণীকে তারা দাস হিসাবে খাটিয়ে তারা উৎপাদন করা শুরু করলো। কালক্রমে ব্যক্তিদের ব্যক্তিদের জীবনের প্রয়োজনীয়তাবাদী পরিমাণের পার্থক্য, অসাম্য উদ্ভূত থাকে। যেহেতু নিম্ন শ্রেণী দাস, উচ্চ শ্রেণী জমিদার অথবা দাসদের মালিক, এবং গোত্রে গোত্রে লড়াই বা যুদ্ধের পরিণামে পরাজিত গোত্রের মানুষ বিজয়ী গোত্রের দাস বলে গণ্য হয়, উৎপাদনের অভাবিত উপায় রূপে বিজয়ী গোত্রের কাছে দেখা দেয়। দুই শ্রেণীর যখন যুদ্ধ হতো অথবা মারামারি বিভিন্ন ভাবে দেখা দিয়েছিল ব্যক্তি মালিকানার শুরুতে, তখন পরাজিত শ্রেণী কি হতো, বিজয়ী শ্রেণীর দাসে। এবার সামগ্রিকভাবে সামাজিক কাঠামোতে সাম্যবাদ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। দাস ও উৎপাদনের যন্ত্রাদির ব্যক্তিগত মালিকানা উৎপাদন বৃদ্ধির যে বিপুল সম্ভাবনা দেখা দেয়, পূর্বকার যৌথ ব্যবস্থার অবস্থিতি যে সম্ভাবনার বিকাশের প্রতিশক্তি বা শৃঙ্খলরূপে কাজ করতে থাকে, হস্তশিল্প থেকে কৃষিকাজের পৃথকীকরণের শ্রমিক বিভাগকে বিস্তৃত করে উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়ায় পরিণামে আদি সাম্যবাদী সমাজ ভেঙে শ্রেণীবিভক্ত সমাজের উদ্ভব ঘটে। শ্রেণীবিভক্ত সমাজ রক্ষার প্রয়োজনে রাষ্ট্রযন্ত্রের উদ্ভব হয়। ইতিহাসে দাস
পূর্বতে বিভক্ত সমাজ জন্মলাভ করে কোনো কোনো জাতির মধ্যে আদিম গোষ্ঠীগত গঠনরূপ 20 শতক পর্যন্ত বিদ্যমান ছিল। এখন এই যে অবস্থা, সাম্য ব্যবস্থা ভেঙে দাস ব্যবস্থা উৎপাদন শুরু হয়েছে। দাস প্রথা শুরু হওয়ার কারণে সমাজে শ্রম বিভাগ ঘটেছে। শ্রম বিভাগ ঘটার ফলেই যখন ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়েছে, ব্যক্তিগত মালিকানার উৎপাদন বেড়েছে এবং এর সাথে সমাজ সৃষ্টি হওয়ার পরে রাষ্ট্রের সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাষ্ট্র যখন সৃষ্টি হলো তখন সাম্যবাদ ভেঙে রাষ্ট্রীয় সমাজের উদ্ভব হলো এবং শ্রেণীবিভক্ত রক্ষার প্রয়োজনে যে রাষ্ট্রের সৃষ্টি হলো, রাষ্ট্রের ফলে সাম্যবাদটা ভেঙে গেল। আসলে এভাবেই সাম্য ব্যবস্থার ভাঙন হয়েছে। ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আবার ধন্যবাদ জানাই। এই ক্লাস থেকে তোমরা যদি উপকৃত হতে পারো তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সার্থক হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।